টপ লেভেলে যারা কাজ করে গভর্নমেন্টের, এদের সাথেও সরাসরি কাজ করা সম্ভব। যেখানে আমরা আইটি সেক্টরটাকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করতেছি। আমরা সাউথ সুদানের মতো দেশ, যেটাকে নিয়ে আমাদের এক ধরনের ধারণা যে এই দেশে গেলে আমি বাঁচবো কি না, এই দেশে গেলে আমি থাকতে পারবো কি না, সে ধারণাটাকেও তারা বদলে দিয়েছেন। দক্ষিণ সুদানের কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। পূর্ব আফ্রিকার দেশ, গৃহযুদ্ধ, অনাহারে কয়েক লাখ মানুষের অমানবিক মৃত্যু যে জাতিগোষ্ঠীকে বিশ্বব্যাপী পরিচিত করেছে, তাদের দেশেই একটি নীরব বিপ্লব এনে দিয়েছেন আমাদের বাংলাদেশিরা। সংখ্যায় তারা মাত্র কয়েকশো, যার নেতৃত্ব দিয়েছেন হাতে গোনা 4-5 জন। $6.5 লাখ বর্গ কিলোমিটারের সাউথ সুদানে লোকসংখ্যা 1.25 কোটি, কিন্তু অর্থনীতি ভীষণ ভঙ্গুর। মানুষের জীবনযাত্রার মান খুবই নাজুক। প্রতিবেশী ইথিওপিয়া, কেনিয়া, ইউগান্ডা থেকে আসা মালামালি সাউথ সুদানের জীবন প্রবাহ চালিয়ে রাখে। সাউথ সুদানের এয়ারপোর্টে যখন নামি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি কোথায় আসলাম। বাট যখন মানুষগুলোর সাথে যখন আমি মিশতে শুরু করলাম তখন দেখলাম যে পিপল আর ভেরি ওয়েলকামিং। বাংলাদেশে বা কর্পোরেট এক্সপার্টস, যদি আপনি আইসিটি এবং আইটি সেক্টরের এক্সপার্ট, ইউ ক্যান সে 100 পিপল আর ওয়ার্কিং দেয়ার অ্যাজ এক্সপার্টস। মোস্ট অফ দেম আর ফ্রম আইটি গ্র্যাজুয়েটস। পাশাপাশি কিছু সেক্টর যেমন গ্রোসারি স্টোর, গ্রোসারি ডিস্ট্রিবিউটর, কনস্ট্রাকশন, then other clothing business. Some people also bringing clothing from Bangladesh. এটা তারা ভালো করতেছে। আর দেশটির শান্তিরক্ষায় জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীও ব্যাপকভাবে প্রশংসিত হয়। কিন্তু এর পাশাপাশি আফ্রিকার পিছিয়ে পড়া এই দেশটির প্রযুক্তি বিপ্লবেও প্রায় 1.5 যুগ ধরে নেতৃত্ব দিচ্ছেন আমাদের বাংলাদেশি কয়েক যুবক, যারা জীবন জীবিকার সন্ধানে পা ফেলেছিলেন আফ্রিকার এই দেশটিতে। যে 1000 মাইল দূর থেকে আমরা এসে এমন একটা নতুন কান্ট্রিতে, যারা বলতে গেলে পৃথিবীর 90 স্বাধীনতাতম কান্ট্রি, যেখানে আমরা আইটি সেক্টরটাকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করতেছি। 2013 সালে যখন আমি বা আমার আরও কিছু বাংলাদেশি কলিগ যখন আমরা সাউথ সুদানে কাজ করতে আসলাম, তখন দেখি যে এখানে ইন্টারনেট জিনিসটা ডিফারেন্ট। একটা অফিসে ইউজ করে 128, 256 kbps, উইচ ইজ ভেরি ভেরি মিনিমাম ক্যাপাসিটি, যেটা দিয়ে আপনি ব্রাউজিংও করতে পারবেন না। এবং এই টেকনোলজিটা পুরোটাই ডিফেন্সগুলো স্যাটেলাইটের উপরে। আপনি স্যাটেলাইট থেকে ক্যাপাসিটি নামায় দেন ইউ ক্যান ডিস্ট্রিবিউট থ্রু দ্য ওয়্যারলেস টেকনোলজি, উইচ ইজ ওয়াইম্যাক্স। তো সেখানে দেখা যাচ্ছে যে একমাত্র এনজিও, ইউএন অর্গানাইজেশন এবং হাইলি কর্পোরেট গভর্নমেন্ট ইনস্টিটিউট ছাড়া ইন্টারনেট অ্যাক্সেস ওখানে সাউথ সুদানে কারো কাছেই ছিল না। এই যে আজ উগান্ডার রাজধানী কাম্পালায় বসে কথা বলছি বখতিয়ার গুল এজাজের সাথে, এই বাংলাদেশীয় সাউথ সুদানে একটি বড়সড় আইএসপি কোম্পানির মালিক। মূলত তারাই সেখানে ইন্টারনেট ব্যবহার শিখিয়েছেন স্থানীয়দের, মানে দক্ষিণ সুদানীয়দের। তো এইটা আপনাদেরটাকে আসলে আমি স্যালুট করি, এবং আপনারা যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন আমার মনে হয় যেটা একটা পায়োনিয়ারিং একটা সেক্টর হবে, এবং আপনারা নতুনদেরকেও সেই সুযোগটা করে দেবেন আর কি, ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা যারা দুনিয়ার গল্প দেখছেন, আমি বলে রাখি আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা এই জেনারেশনের, তারা এইভাবেই কিন্তু এই আফ্রিকার দেশগুলোতে এসেও নিজেদের ভাগ্য বদলের সাথে সাথে আমাদের নতুন একটি পথ উন্মুক্ত করে দিয়েছেন। দক্ষিণ সুদানে এখন শতকরা মাত্র 20 থেকে 21% মানুষ ইন্টারনেট ব্যবহার করে, অথচ আজ থেকে 1 যুগ আগেও এখানে শতকরা মাত্র 2 জন মানুষও এই সুবিধা পেতেন না। তখন এই দেশটিতে ইন্টারনেট ব্যবহার হতো স্যাটেলাইটের মাধ্যমে। কেবলমাত্র
দেশটিতে থাকা জাতিসংঘের কর্মী, শান্তিরক্ষী বাহিনী, বিদেশি উন্নয়ন সংস্থা আর সরকারি কিছু অফিসে ইন্টারনেট সংযোগ পাওয়া যেত। তাও 1 এমবিপিএস লাইনের জন্য মাসিক বিল ছিল $1,800, মানে 1 মেগাবিট স্পিডের ইন্টারনেট সংযোগ নিতে বাংলাদেশি $1.5 লাখ পর্যন্ত খরচ হতো মাসে। এখন সেই খরচ মাত্র $50 মধ্যে নামিয়ে এনেছেন এই বখতিয়াররা, মানে আমাদের এই প্রবাসী বাংলাদেশি ভাইরা। After pandemic, South Sudan government take a initiative to lay the fiber. দুইটা কোম্পানি যখন তারা ফাইবার লে করার অপরচুনিটি পাওয়ার পরে ইন্টারনেট বিকাম অ্যাভেলেবিলি টু ইচ অ্যান্ড এভরি। সো ইটস লাইক আমরাই আসলে দেখছি যে আমাদের চোখের সামনে একটা ছোট্ট একটা ইন্টারনেট পরিষেবা থেকে এটা কিভাবে আস্তে আস্তে বড় হয়েছে, এবং স্টিল নাও উই অ্যাজ এ বাংলাদেশি, আমাদের বাংলাদেশে আরও 3টা থেকে 4টা কোম্পানি আছে যারা আমরা আইএসপি এবং আইসিজি সেক্টরটা সাউথ সুদানে লিড করতেছি। বাংলাদেশি মোট 4 জন আইএসপি ব্যবসায়ী মূলত সাউথ সুদানে ইন্টারনেট ছড়িয়ে দিয়েছেন। দেশটিতে এই খাতের মোট ব্যবসার প্রায় 60% তাদের নিয়ন্ত্রণে। তাই সরকারও এই ব্যবসায়ীদের খুব খাতির যত্ন করে, তাদের সহযোগিতা, নিরাপত্তা দিয়ে আগলে রাখে। উর্বর জমি ও বিপুল পশু সম্পদ থাকা সত্ত্বেও কৃষি এখানে প্রধান জীবিকা। খাদ্য, ভোগ্যপণ্য, নির্মাণ সামগ্রী, ওষুধ, ইলেকট্রনিক্স এবং যন্ত্রপাতির বড় অংশ আমদানি করতে হয়। তরুণরা মোট দেশের জনসংখ্যার 40% হলেও বেকার। এদের বেশিরভাগেরই কোনো কাজ নেই। অনেকেই দিনমজুরির মতো কাজ করেন, তাও মজুরি একেবারেই কম। এই যে কনস্ট্রাকশন এলাকাটি আমরা দেখতে পারছি, এটিও বখতিয়ারদের একটি রিয়েল এস্টেট প্রজেক্ট। তারা কাম্পালাতে এটি করছেন এবং এই ব্যবসা বিস্তারের জন্য আর এক বন্ধুকে সাথে নিয়েছেন তিনি। দুজনই চেষ্টা করছেন নতুন ধারণার বাড়িঘর উগান্ডায় তৈরি করতে। ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কাজ করতেছি। তো ওইখানে যখন আসি তখন দেখলাম যে আমি যে কাজগুলো করতেছি এবং যাদের সাথে আমি কাজ করতে পারতেছি, এইটা বাংলাদেশে বা মিডল ইস্টে আসলে করা সম্ভব না। এবং সরাসরি ধরেন হচ্ছে মিনিস্টার লেভেল বা হচ্ছে মানে টপ লেভেলে যারা কাজ করে গভর্নমেন্টের, এদের সাথেও সরাসরি কাজ করা সম্ভব। তো এই জন্যই আসলে হচ্ছে যে আমার আফ্রিকাতে আসা এবং আফ্রিকাতে গ্রো করা। এছাড়া হচ্ছে যে ধরেন আমি 22 যখন আমি আসলাম, তখন থেকে আফ্রিকাতে থাকতে থাকতে যেটা আমি বুঝলাম যে এইখানে বিশেষ করে উগান্ডাতে কনস্ট্রাকশন মার্কেটটা মানে অনেক গ্রো করা সম্ভব। যেমন বাংলাদেশে বর্তমানে যে রিয়েল এস্টেটের প্রেক্ষাপট, সেটা হয়তো একটু লো এন্ডের দিকে যাচ্ছে। আমাদের যে স্কেলটা ছিল যেটা উপরের দিকে যাচ্ছিল গ্রাফটা, সেটা এখন একটু নিচের দিকে যাচ্ছে। সুদানিজ বা সাউথ সুদানিজ গভর্নমেন্ট আপনাকে যেভাবে রেসপেক্ট, যেভাবে অপরচুনিটি দিবে, ইউ ক্যান নট গো টু এনিহোয়ার ইন ইউরোপ। আপনি সাউথ সুদানের যে কোনো মন্ত্রী, মিনিস্টার, হাই লেভেলের যে কোনো লোকজনের সাথে যে কোনো সময় ইউ ক্যান মিট উইথ দেম, এবং দে আর ওয়েলকামিং। দে অলওয়েজ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দ্য নলেজ ফ্রম আস। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা এনকারেজ, এবং স্টিল নাও উই আর ওয়ার্কিং উইথ দেম। এবং আমার মনে হয় যে যেখানে দিন শেষে কাজ করে একটু ভালো থাকা যায়, সেখানেই তো সব কিছু। এমন আরও কয়েকটি প্রকল্প তারা করতে চাইছেন পূর্ব আফ্রিকার অন্যান্য দেশগুলোতেও। তাদের মনে হচ্ছে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন বিনিয়োগের সুযোগ কমেছে। আতঙ্কিত হয়ে অনেকেই আফ্রিকার নতুন গন্তব্যগুলোতে আসছেন, আর এই বিদেশিদের বিনিয়োগের সুযোগও তৈরি করছে দেশগুলো। এখানে বাংলাদেশিদের জন্য অফুরন্ত সম্ভাবনা বা সুযোগ আছে। এখানে অনেক ল্যান্ড অনেক আছে, বাইং ক্যাপাসিটি মানুষও আছে, এবং হচ্ছে যে মানে আপনার বিভিন্ন ইনভেস্টরও ইনভেস্ট করতে চায় এই দেশগুলোতে, সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে অনেক
সুযোগ আছে আমাদের বাংলাদেশি যারা ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন কোম্পানি আছে, যারা অনেকে হয়তো কনস্ট্রাকশন কোম্পানি ছিল, এখন হয়তো বিজনেস হচ্ছে না দেখে ছেড়ে দিচ্ছে। আমি বলবো যে তাদের উচিত হচ্ছে যে আফ্রিকার, বিশেষ করে উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়াতে এই 3টা দেশে এসে দেখার জন্য, মার্কেট রিসার্চ করার জন্য, এবং ছোট পরিসরে শুরু করে তারপরে আস্তে আস্তে মানে যদি এই বিজনেসে গ্রো করতে, আশা করি যে গ্রো করতে পারবে, কারণ হচ্ছে যে এখানে অনেক সুযোগ আছে। আর বিশেষ করে আমাদের যেই ইরানের লাস্ট যে ওয়ারটা হলো, ওয়ার হওয়ার পরে মানুষের দুবাই কেন্দ্রিক যে একটা ফ্যাসিনেশন ছিল, সেই ফ্যাসিনেশনটা আমি বলবো যে কিছুটা হইলেও কমে গেছে। এইখানে যেটা হয়েছে কি, এখানে র ম্যাটেরিয়ালগুলো এই দেশে অ্যাভেলেবেল আছে, কেনিয়া বলেন, তানজানিয়া বলেন, উগান্ডা বলেন, এবং লোকাল লেবার যেটা আর কি, সেটা অনেক চিপ, বাংলাদেশের থেকেও সস্তা বলতে পারি। ধরতে পারেন যে $4 বা $5 আমরা একটা ডেইলি লেবার পাই, $7 to $10 মধ্যে হচ্ছে আমরা এক্সপার্ট মেশন পাই। তো সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন কস্টটাও কিন্তু দুবাই বা মিডল ইস্টের চেয়ে অনেকটা কম পড়ে। সাউথ সুদানের রাজধানী জুবা, এটি দেশটির সবচেয়ে বড় শহর। বাজার তুলনামূলক ছোট, কিন্তু অনেক খাতে প্রতিযোগিতা এখনও সীমিত। ফলে দক্ষ বিনিয়োগকারীর জন্য রয়েছে সুযোগ। আবার পেশাজীবীরাও এখানে ভালো করতে পারেন। ধরা যাক, কেউ যদি স্বাস্থ্য খাতে হাসপাতাল, ক্লিনিক কিংবা প্যাথোলজি ল্যাব করতে চান, তার জন্য সরকারি নানা সুযোগ সুবিধা আছে অবারিত। এছাড়াও নেটওয়ার্ক প্রকৌশলী, আইটি পেশাজীবী, ব্যাংকের আইটি পরামর্শক, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থার কর্মকর্তা, হোটেল, ট্রেডিং, সুপার শপ ও নির্মাণ ব্যবসায়ীরাও এখানে এসে কাজ করতে পারেন, যে কাজগুলো বাংলাদেশিরা আগে থেকেই খুব ভালোভাবে করছেন। সব মিলিয়ে এখন সাউথ সুদানে আছেন 500-র মতো বাংলাদেশি। বছর কয়েক আগে অবশ্য 1000-এরও বেশি ছিলেন। এদের অনেকেই পাড়ি জমিয়েছেন ইউরোপ, আমেরিকায়। তারা বলছেন যে আমরা আমাদের ট্র্যাডিশনাল যে কাজের জায়গাগুলোতে, সেটাতে বাংলাদেশে কেউ ইঞ্জিনিয়ারিং পাশ করে কিংবা বড় বড় ডিগ্রি নিয়ে একটা ছোট চাকরির জন্য হুড়োহুড়ি মারামারি আমরা করছি। আবার কেউ কেউ 10, 20, 50 লাখ টাকা দিয়ে ইউরোপ, আমেরিকা দেশে যাওয়ার জন্য হন্য হয়ে ঘুরছি। সেই ধারণা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আর দেশগুলো কি করছে, শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া, তারা কিন্তু এভাবে পড়ে নেই চাকরির জন্য, কিংবা তারা মারামারি হুড়োহুড়ি করছে না, তারা নতুন অপরচুনিটি খুঁজতেছে। আমাদের এই দুই ভাই যাদের সাথে আমরা এখন বসে কথা বললাম, আমরা সাউথ সুদানের মতো দেশ, যেটাকে নিয়ে আমাদের এক ধরনের ধারণা যে এই দেশে গেলে আমি বাঁচবো কি না, এই দেশে গেলে আমি থাকতে পারবো কি না, সে ধারণাটাকেও তারা বদলে দিয়েছেন। বাংলাদেশের এই সাধারণ যুবকরাই অসাধারণভাবে সেখানকার মানুষজনকে ইন্টারনেট ব্যবহার শিখিয়েছেন, তাদের নানা রকমের ব্যবসা, বাণিজ্য, কর্মক্ষেত্রে পরিবর্তন এনে দিয়েছেন। আজকে আমরা যে উদাহরণটি পেলাম, তাদের কাছ থেকে আমরা যে ধারণাটি পেলাম, সেটি স্পষ্ট যে চেষ্টা করলে, পরিশ্রম করলে, লেগে থাকলে অনেক কিছুই করা সম্ভব। আর এখন আমাদের সামনে উগান্ডা, কেনিয়া কিংবা সাউথ সুদানের মতো দেশগুলোতে যে অপরচুনিটি অপেক্ষা করছে, সেটাতে যদি আমরা সাহস করে এগিয়ে যেতে পারি, রিস্ক না নিলে তো জীবনে আপনি সাফল্য পাবেন না। আপনি যদি মনে করেন কেউ জন্য আপনার জন্য ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, টাকা নিয়ে বসে আছে, আপনি যাবেন আর নেবেন, তা কিন্তু নয়। আপনাকে সেটা অর্জন করতে হবে এবং সেজন্য খাটতে হবে, লেগে থাকতে হবে। আমরা মনে করি আমাদের এই ভাইদের, আজকে যে দুজনের সাথে আমরা কথা বললাম, তাদের এই বক্তব্যগুলো, কথাগুলো, অভিজ্ঞতাগুলো আমাদের উদাহরণ হবে, এবং ভবিষ্যতে আমাদের এই প্রজন্মের শিক্ষিত মেধাবী ছেলেরা সেগুলো নিয়ে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়বে, জাগিয়ে তুলবে আরও অনেক মানুষকে। সেই দেশকে তো ডেভেলপ করবেই, পাশাপাশি আমাদের বাংলাদেশের সুখ্যাতিও সেই দেশে ছড়িয়ে দেবে।